ঠিক যেন 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার আরেকটা মেজর টুর্নামেন্ট, কোপা আমেরিকার আরেকটা কোয়ার্টার ফাইনাল, এবারও ঠিক কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আজকের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল যেভাবে খেলেছে, ব্রাজিলের পারফরমেন্স, তাদের কোচের যে স্টাইল, তাদের যে সব কিছু মিলিয়েই আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর আসম ফেরদৌস রহমানের সঙ্গে। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথম প্রশ্নই আপনার কাছে জানতে চাই, আজকে প্রথম ম্যাচটা নির্ধারিত সময়ে 0-0 ড্র হয়েছে। এরপর যখন আমরা টাই ব্রেকার দেখলাম, ম্যাচটা ব্রাজিল হেরে গেল। ব্রাজিল যে সেমিফাইনালে যাওয়ার মানে কেন যেতে পারলো না, আসলে ব্রাজিল ম্যাচটা কেন পারলো না জিততে? ব্রাজিলের কোথায় ঘাটতি ছিল আসলে? ম্যাচের যদি নির্ধারিত সময় যখন জয় পায়নি, এটার সমস্যা বলতে গেলে অবশ্যই প্রথমে চলে আসবে যে ব্রাজিলের আসলে পরিকল্পনারই সমস্যা ছিল। উরুগুয়ের ম্যাচে শুরু থেকে বোঝা গেছে তাদের পরিকল্পনাটা কী ছিল। বিএলসার টিমের সবসময় যে স্টাইলটা থাকে সেটা শুরু থেকে দেখা যাচ্ছে। ম্যাচের প্রথম মিনিট থেকে তারা বল দখলের চেষ্টা করেছে, বল কোথায় আছে সেটা ব্যাপার ছিল না। বল ব্রাজিলের রক্ষণে হোক বা নিজেদের রক্ষণে হোক, বল সবসময় তারা দখল করার চেষ্টা করেছে, সারাক্ষণ প্রেস করে গেছে। পুরো 10 জন প্লেয়ারই প্রেস করে বল নেওয়ার চেষ্টা করেছে। উল্টো দিকে ব্রাজিল আসলে কী করতে চাচ্ছিল সেটা কখনোই স্পষ্ট ছিল না। প্রথম 5-6 মিনিট তো আসলে বলে দখলই পায়নি। আবার বলে যখন পেয়েছে, কখনো হয়তো বা চেষ্টা করেছে 2-1 পাস দিয়ে সামনে আগানোর চেষ্টা করেছে, কিন্তু উরুগুয়ের প্রেসের সামনে গিয়ে দেখা যাচ্ছে তৃতীয় পাসে এই বলটা হারিয়ে ফেলছে। আবার যখন সেটা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে রক্ষণ থেকে দূরে বল পাঠিয়ে দিচ্ছে। ওই যে ফেসবুকে যেমন অনেকে মজা করে বলে যে ক্রস এবং ইনশাল্লাহ, মনে ছিল ওই ধরনের আসলে ক্রস করছে আর দোয়া করছে যেন বলটা কোনো মতে রদ্রিগো, রাফিনিয়া বা এনরিকের কাছে পড়ে। তো এইভাবে খেলে আসলে যদি যেটা মনে হচ্ছিল যে ব্রাজিল আসলে চাচ্ছিল কোনো মতে 90 মিনিট শেষ করি, তারপর পেনাল্টি থেকে ম্যাচটা বের করে আনে। আবার কিন্তু যখন আবার 73 মিনিটে তারা কিন্তু দুর্দান্ত একটা ভালো সুযোগ পেয়েছে, যখন ওদের একজন প্লেয়ার লাল কার্ড দেখলেন। তো লাল কার্ড দেখার পর 10 জনের টিমের বিরুদ্ধে তো তাদের প্রাধান্য বিস্তার করতেই হবে। তো এই নাম্বারের যে বাড়তি একজন প্লেয়ার নিয়েও কিন্তু ব্রাজিল ওভাবে প্রাধান্য বিস্তার করতে পারেনি। বলের খেলার একটু নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তখন তাদের মধ্যে জয়ের একটা ইচ্ছা ছিল। তখন আবার উরুগুয়ে চেষ্টা করছিল যে কোনো মতে ম্যাচটা পেনাল্টিতে নিয়ে যাওয়ার জন্য, এবং পেনাল্টিতে নিয়ে যাওয়ার পর দেখা গেছে কেন উরুগুয়ে পেনাল্টিতে নিলেও তাদের সেটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। তাদের প্রত্যেকটা প্লেয়ারকে দেখেই বোঝা গেছে যে তারা পেনাল্টি নিয়ে গবেষণা করেছে, কখন মারতে হবে, কোন দিকে মারতে হবে, তাদের সেই প্ল্যানটা ছিল, যেটা ব্রাজিলের মধ্যে দেখা যায়নি। তাদের যে 90 মিনিটের শেষ দিকে যখন খেলোয়াড় পরিবর্তন হচ্ছিল, সেই খেলোয়াড় পরিবর্তনের মধ্যে কোনো ছাপ ছিল না যে পেনাল্টির জন্য তারা প্লেয়ার নামাচ্ছে। যেমন গতকালকে ইংল্যান্ডের ম্যাচে যেটা দেখা গেছে, ইংল্যান্ডের ম্যাচে প্লেয়ার শেষ দিকে মানে 120 মিনিটের আগে যখন বদলিগুলো হচ্ছিল, তখন দেখা গেছে কি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে খুব একটা ব্যবহার করা হয়নি, তাকে কিন্তু নামানো হয়েছে। তারপর হ্যারি কেইন ক্যাপ্টেনকে কিন্তু তুলে নেওয়া হয়েছিল শুধুমাত্র আইভান টনিকে খেলানোর জন্য। কারণ কি, অনেকে দাবি করেন যে বিশ্বে এখন পেনাল্টিতে সেরা খেলোয়াড় যদি কেউ হন, সে আইভান টনি। তার রেকর্ড হচ্ছে 39টি পেনাল্টিতে, 36টি পেনাল্টিতে গোল করার রেকর্ড আছে। এটা অবিশ্বাস্য একটা রেকর্ড, মানে রোনালদো, মেসিরও এই রেকর্ড ছিল না। তো এইসব ক্ষেত্রে মানে সাউথগেট মোটেও ভালো কোচ, এটা কেউ বলবে না, কিন্তু সাউথগেটও কী করেছিলেন যে দলের ক্যাপ্টেনকেও বেঞ্চ করে দিয়েছেন, যে দলের স্ট্রাইকার, বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন, সেরা স্ট্রাইকারও অনেকের চোখে এবারের গোল্ডেন বুট তিনিই জিতেছেন, কিন্তু সেই হ্যারি কেইনকেও বসিয়ে আইভান টনিকে নামিয়েছেন, কারণ পেনাল্টি থেকে টনিকে দরকার হবে। আলেকজান্ডারকে নামিয়েছেন এবং ট্রেন্ট আলেকজান্ডারই কিন্তু লাস্টের শটটা নিয়েছেন। অর্থাৎ পেনাল্টি নিয়ে তাদের পরিকল্পনা ছিল। ব্রাজিলের পেনাল্টিতে সেই ধরনের কোনো পরিকল্পনার কোনো ছাপই দেখা যায়নি। তো এত পরিকল্পনাহীন ফুটবল আসলে 2024 সালে এসে এই ধরনের ফুটবল খেলে কোনো দল জিতবে, এই আশাটা করাটাই আসলে বোকামি। সো ব্রাজিল পারেনি, কারণ ব্রাজিলের চিন্তা ভাবনা এখনও সে মনে হচ্ছে 70 দশকে পড়ে আছে। পেলেরা যখন জিতেছেন সেই যুগেই পড়ে আছেন। আমি 2002 বিশ্বকাপের কথাও বলবো না, মানে 2002 বিশ্বকাপে লুই ফিলিপ স্কলারি যে ফুটবল খেলতেন সেটাও অনেক আধুনিক ফুটবল ছিল, সেই ফুটবলও এই ফুটবলের চেয়ে অনেক এগিয়ে ছিল। আপনি বলছিলেন পেনাল্টির কথা, যে উরুগুয়ে অনেক হিসাব নিকাশ করেই তারা পেনাল্টিতে গিয়েছে, এবং আমরা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে উরুগুয়ে গোলকিপারের যে
পানির বোতলটা ছিল সেখানে খেলোয়াড়দের নাম ধরে দেওয়া ছিল যে কোন দিকে তিনি লাভ দিবেন। অন্যদিকে ব্রাজিলের একটা ছবি ভাইরাল হয়েছে, আমরা ম্যাচের দৃশ্যে মানে ম্যাচ চলাকালে ওটা দেখেছি, যে যখন পেনাল্টির সময় খেলোয়াড়রা আলোচনা করছিলেন সেখানে দরিফাউ জুনিয়র ব্রাজিলের যে কোচ, তিনি সেই আলোচনায় জায়গায় পাচ্ছিলেন না, তিনি অনেকটা মাথা চুলকাচ্ছিলেন এবং উকি দিয়ে দেখছিলেন যে সেখানে কী হচ্ছে, অনেক কষ্টে তিনি হয়তো শুনতে পাচ্ছিলেন। এই ছবিটা কি প্রমাণ করে যে তিনি আসলে ব্রাজিল দলের নিয়ন্ত্রণ হারিয়েছেন? এই ছবিটা কি এমন কিছু প্রমাণ করে? সত্যি কথা বলতে পেনাল্টিতে হয়তোবা কোচের অতটা ভূমিকা নাও থাকতে পারে। যদি আমি আগে থেকেই অনুশীলনে এই প্র্যাকটিসগুলো করিয়ে থাকি তাহলে হয়তোবা কথা বলা লাগবে না। এখানে অনেক সময় মূল কাজটা থাকে হচ্ছে গোলকিপিং কোচের। গোলকিপিং কোচের ওই যে বোতলের যে কাজটা বললেন, এটা কিন্তু এখন বিশেষ অধিকাংশ গোলকিপার এটা করে। তাদের যেহেতু ওই সময় আলোচনা অনেক কথাই বলে যে এদিকে মারবে ওদিকে মারবে, কিন্তু ওই সময় ওই চাপের মুখে ওই ব্যাপারটা ভুলে যেতে পারে। তো গোলকিপারের কাছে সবসময় একটা পানির বোতল থাকে, সে শটের মাঝখানে শটের শেষে পানি খাওয়ার ভান করে, যেহেতু দেখতে পারে এই বোতলের পিছনে এই যে এই টুকিটাকি ইয়াগুলো লিখে রাখে, টিপসগুলো লিখে রাখে যে এই খেলোয়াড় যদি পেনাল্টি নেয় সে সাধারণত 80% ক্ষেত্রে ডান দিকে মারে, ওই খেলোয়াড় বাম দিকে মারে, আমাকে তাহলে এইদিকে ঝাঁপ দিতে হবে। কারণ পেনাল্টি আসলে সবসময় 50-50, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই কারণে অনেক খেলোয়াড় কিন্তু মাঝখানেও মারে, কারণ তারা ধরে নেয় যে গোলকিপার তো হয় ডান দিকে বা বাম দিকে ঝাঁপ দেবে, তাহলে মাঝখানে মারে। এগুলো আসলে লাকের ব্যাপার। ফলে এটাতে গোলকিপারের কোচিংয়ের কাজে বেশি থাকে। তবে কোচও অনেক কাজ করতে হয়, যে তার দিক নির্দেশনা দিতে, সেই সবচেয়ে দলে সব প্লেয়ারের কথা জানে, কে কখন কতটা চাপ নিতে পারে। কারণ প্রথম পেনাল্টি এবং পঞ্চম পেনাল্টি দুটোর মধ্যে আসলে কোনটা কঠিন এটা নিয়ে তর্ক হয়, যে প্রথমে যে শট নিচ্ছে সে যেমন মেসি একসময় প্রথম শটটা নিতেন এবং রোনালদো সবসময় শেষের শটটা নিতেন, কারণ দুটোর চাপ টোটাল ডিফারেন্ট। এবং সেটাও হয়েছিল, মেসি কোপা আমেরিকায় প্রথম শটটা মিস করাতে কিন্তু আর্জেন্টিনার চাপে পড়ে গিয়েছিল 2016 সালে। আবার রোনালদো এরকম করতে গিয়ে একবার দেখালো যে রোনালদো 5 নম্বর শট নেবেন, কিন্তু আগেই সতীর্থরা মিস করে 5 নম্বর শটটা নিতে পারেনি, ফলে সব কিছুই হয়। কিন্তু এই সিদ্ধান্তগুলো কোচকে নিতে হয়, যে এই চাপের মুখে কোন খেলোয়াড় ভেঙে পড়তে পারেন, তাকে কখন দিলে সে ওই চাপটা কম অনুভব করবেন। আবার অনেক খেলোয়াড় আছে কোনো চাপই, যেমন কালকে আইভান টোনিকে দেখে মনেই হয়নি যে কোনো চাপ আছে, নির্বিকার মুখে শট নিলেন। এগুলো তো কোচ সবচেয়ে ভালো বুঝবেন, এবং কোচকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, যেটা আমরা উরুগুয়ের ক্ষেত্রে দেখেছি। বিএলসা এমনিতেই খুবই খুঁটিনাটি ব্যাপার, তার হয়তো ম্যাচের প্রতিটা 5 সেকেন্ডকে হয়তো ভাগ করা আছে, যে এই 5 সেকেন্ডে এই কাজ করা যাবে, এর পরের সেকেন্ডে এটা করতে হবে। তার বিএলসার জিনিসটা হয়তো দরিফার কাছ থেকে কেউই আশা করে না, কিন্তু দরিফাও আজকে যা দেখিয়েছেন সেটা আসলেই মানে পেশাদার ফুটবলেই অবিশ্বাস্য, মানে আন্তর্জাতিক পর্যায়ে বাদ দিয়ে পেশাদার ফুটবলে অবিশ্বাস্য। যে এক টিম মিটিং হচ্ছে, তাতে কোচের কোনো স্থান নেই, কোচ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মাথা চুলকাচ্ছেন এবং চেষ্টা করছেন সেই আলোচনায় ঢোকার জন্য, কিন্তু খেলোয়াড়রা তাকে পাত্তা দিচ্ছে না। এটা একটা হচ্ছে এটা দেখতে অস্বস্তিকর, এবং এটা খুব বাজে বার্তাও দেয়। এই ম্যাচ যদি ব্রাজিল জিতেও যেত তাহলে কিন্তু খুব বাজে বার্তা দিচ্ছে যে কোচ আসলে কী করছে, কোচকে তারা খেলোয়াড়রা পাত্তা দিচ্ছে না। এটাতে স্পষ্ট যে ব্রাজিল হয়তোবা কোচ নির্ধারণে হয়তো ভুল করেছেন, মানে স্থানীয় পর্যায়ে হয়তোবা, যদি অবশ্যই এটাও ঠিক যে দরিফাও আসলে তো ব্রাজিলের প্রথম পছন্দ ছিল না, তারা চেয়েছিল আঞ্চলিকের জন্য, তারা 2 বছর ধরে আঞ্চলিকের জন্য চেষ্টা করছে, কিন্তু আঞ্চলিক আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করাতেই তারা বাধ্য হয়ে দরিফাওকে নিয়েছে। কিন্তু ব্রাজিলে হয়তোবা আরেকটু অপেক্ষা করা উচিত ছিল, আরেকটু অন্য কোনো কোচের কথা চিন্তা করা ছিল, এবং বাইরের কোনো কোচের হয়তো চিন্তা করে তারা দেখতেও পারে, কারণ দরিফাও দেখিয়ে দিয়েছেন তার উপর আসলে আস্থা রাখা সম্ভব না। আচ্ছা, আজকে ব্রাজিলের ম্যাচে আরেকটা বড় সমস্যা মানে ঘাটতি ছিল, ভিনিসিয়াস জুনিয়র হলুদ কার্ডের খরায় মানে তিনি খেলতে পারেননি ম্যাচটা, সেই জায়গাতে আজকে খেলানো হয়েছে এনরিককে। এর আগে তিনি 9টা ম্যাচ খেলেছেন, সবগুলো ম্যাচে ছিলেন বদলি হিসেবে, এবং আজকের ম্যাচে তাকে পুরো 90 মিনিট খেলানো হয়েছে। 90 মিনিটে তিনি মাত্র 5টা পাস তিনি অ্যাটেম্প করেছিলেন, এর মধ্যে একটা পাস শুধুমাত্র মানে সদরিকও দিতে পেরেছেন সতীর্থকে, সেটাও আবার ম্যাচ শুরুর সময় যে পাসটা, অর্থাৎ পুরো ম্যাচে তিনি খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেননি, মাত্র একটা শট নিয়েছিলেন, সেটাও খুবই দুর্বল শট ছিল। আবার তিনি দেখা গেছে 14 বার বল আদান প্রদানে করতে গিয়ে তিনি 10 বারই হারিয়ে ফেলেছেন। এখন এই যে এনরিকের মতো 17 বছর বয়সী একটা খেলোয়াড়কে এই রকম চাপের ম্যাচে বা মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পুরো সময় খেলানো, এই সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, কিংবা আজকে যে ব্রাজিলের অন্যান্য স্ট্রাইকাররা যেমন খেলেন সেই দিকে প্রশ্ন তোলা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই প্রশ্ন তোলা যায়, কারণ হচ্ছে এনরিককে এই ম্যাচে খেলানোর কথা দরিফা আগেও জানিয়েছিলেন, কিন্তু এটা নিয়েও প্রশ্ন তোলা উচিত ছিল, কারণ হচ্ছে এভানলিনসন হয়তো বা এনরিকের মতো ছোট মানে কম বয়সে সারা ফেলেনি, কিন্তু এভানলিনসন ইউরোপে পোর্তোর হয়ে ভালো খেলেছেন এই মৌসুমে। তো এরকম একটা ম্যাচে, আর এনরিক কিন্তু অনেক খাটো এবং সে ফিজিক্যালি অনেক দুর্বল। উরুগুয়ের প্রেসের এগেনস্টে সে যে পারবে না, সে যে বারবার বল হারাবে, এটা কিন্তু সবাই জানতেন।
তারপরে এনরিককে সেখানে খেলানোটা অবশ্যই ভুল ছিল। তো মাঠে নামানো হয়েছে তাকে, এবং বোঝা যাচ্ছে যে এনরিক পারছে না, তারপরে তাকে 90 মিনিট খেলানো আরও বড় বোকামি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের জায়গাটা আজকে খেলেছেন হচ্ছে রদ্রিগো, এবং সত্যি কথা বলতে আক্রমণে রদ্রিগো এবং রাফিনিয়া এই দুজনই হচ্ছে সবচেয়ে ভরসার জায়গা। এবং রদ্রিগো খুব একটা ভালো করেননি, রাফিনিয়াও অনেক মানে চেষ্টা করেছেন কিন্তু পারেননি। কিন্তু বদলি নামানোর সময় কিন্তু রদ্রিগোকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু ম্যাচ পরিস্থিতি এই ধরনের চাপের ম্যাচে খেলতে অভ্যস্ত রদ্রিগো, সে মাদ্রিদের হয়ে নিয়মিত এই ধরনের চ্যাম্পিয়ন্স লিগের চাপের ম্যাচ খেলে অভ্যস্ত। সেখানে এনরিককে মাঠে রেখে রদ্রিগোকে তুলে নেওয়া এবং তার জায়গায় প্যারেরের মতো একজন প্লেয়ার যে ইউনাইটেডের ব্যর্থ হয়েছেন, এরপরে ধারে একের পর এক ক্লাবে গিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সেকেন্ড ডিভিশনের ফুলহামে গিয়ে খেলতে হচ্ছে তাকে, অর্থাৎ ইংলিশ ডিভিশনে সেকেন্ড ডিভিশনে একটা টিমে গিয়ে খেলছেন, এমন একজন প্লেয়ারকে বদলি হিসেবে নামানো মানে হয় না। মানে কারণ হচ্ছে আমরা যেটা বলছি যে এই অলরেডি রদ্রিগো ভিনিসিয়াস নেই, আপনাকে তো এই ধরনের ম্যাচে খেলে অভ্যস্ত কারা? রাফিনিয়া বার্সেলোনার চাপ নিতে সক্ষম, রদ্রিগো খেলেন রিয়াল মাদ্রিদে, মার্টিনেলো নেমেছিলেন, মার্টিনেলো নেমে কিছুটা ভালো চেষ্টা করেছেন কারণ তিনি এবার আর্সেনালের ওই প্রায় শিরোপা জিতেই গেছিলেন, অর্থাৎ এইসব চাপ নিয়ে তিনি অভ্যস্ত। এবং লিনসন নেমে আসলে করার মতো কিছুই পাননি, কারণ ব্রাজিলের মূল সমস্যাটা আসলে আক্রমণেও না, তাদের মূল সমস্যা হচ্ছে মাঝমাঠে তাদের বল দেওয়ার মতো কোনো খেলোয়াড়ই নেই। আজকে বারবার দেখা গেছে তারা রদ্রিগো এবং রাফিনিয়া বারবার হচ্ছে নিজের বল নিয়ে ঢোকার চেষ্টা করছেন, আর এনরিক তো বারবার চেষ্টা করে বল হারিয়েছেন, কারণ মাঝমাঠ থেকে বল আসছে না, পাকেতাকে দেখা যায়নি, ব্রুনো গিমারেস কী করছিলেন বোঝাই যাচ্ছে না, আর বারবার রক্ষণ থেকে বলটা পাঠিয়ে দেওয়া হচ্ছিলো, এমন যেন মনে হচ্ছিলো যে ওই পুরোনো আমলে ইতালির খেলা দেখছি, যে রক্ষণ থেকে বল পাঠিয়ে দেওয়া হচ্ছে, একজন লোন স্ট্রাইকার অনেক শক্তিশালী স্ট্রাইকার সব বলটা নিয়ে নেবেন, কিন্তু তাদের তো সেরকম স্ট্রাইকার নেই, অর্থাৎ তারা জানতোই না তারা আসলে কী করতে চায়। ফলে আক্রমণ ভাগের দোষ অবশ্যই আছে, তারা অন্তত ক্লাবে তো এতটা খারাপ খেলেন না, কিন্তু আমি বলবো যে আক্রমণ ভাগের চেয়েও যে দলের কোচিং প্যানেলের সমস্যাটাই আমার কাছে বেশি প্রকট মনে হয়েছে। আমরা যে ব্রাজিলকে আসলে মানে আমাদের দেশের সমর্থক বা উপমহাদেশের সমর্থকরা ব্রাজিলকে পছন্দ করেন নান্দনিক ফুটবলের জন্য, আমরা বিশ্বকাপে দেখছি ব্রাজিল অনেকদিন ধরেই ব্যর্থ হচ্ছে। 2022 বিশ্বকাপের পর থেকে তারা আসলে খুব একটা কিছু করতে পারেনি। তারপরে কোপা আমেরিকায় কিন্তু তারা সফল হচ্ছিলেন, 2019-এ চ্যাম্পিয়ন হলেন, 2021-এ আবার রানার্স আপ। কিন্তু এবার মানে ব্রাজিল যে একদমই কোয়ার্টারে গিয়েই আটকে গেলেন, বা সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরমেন্স আসলে আশানুরূপ নয়। ব্রাজিলের মতো দলের সঙ্গে আসলে যেটা যায় না, ব্রাজিলের এই মানে দুরবস্থার কারণটা কি? এটা সম্ভবত কিছুটা হয়তোবা নেইমারের উপর দায় দেওয়া যায়, নেইমারের দোষ না, বলতে হবে নেইমার কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে তাদের এই অবস্থা। 2014 বিশ্বকাপে পুরোপুরি নেইমারের উপর ভর করে খেলেছিল, এবং তারা যেটা হয়েছিল নেইমার ইনজুরি হওয়ার পরে ওই যে 7-1 ঘটনাটি, 2018 থেকে সেটা থেকে বের হয়ে আসার একটা সুযোগ ছিল, তাদের দলে দুর্দান্ত সব খেলোয়াড় ছিল, কিন্তু ওই চোট থেকে মাত্র ফেরা নেইমারের উপরে ভর করে খেলতে গিয়ে যেটা হয়েছিল তারা আবারও বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। অথচ সেবার কিন্তু তাদের যে দলটা ছিল তারা যদি নেইমারের উপর ভর না করে গ্যাব্রিয়েল জেসুস, কুতিনিও এদের উপর যদি ভর করে খেলতো তাহলে কিন্তু তারা সাফল্য পেত। এবং 2019 কোপা আমেরিকায় তাই দেখা গেছে, নেইমার চোটের কারণে খেলতে পারেননি, এবং দলের দায়িত্বটা জেসুস, ফিরমিনিও, কুতিনিও, তারপর হচ্ছে রিচার্লিসন, এরাই কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন, এবং তারা অ্যাকচুয়ালি শিরোপা এনে দিয়েছিলেন। কিন্তু 2019-এর সেইটা থেকেও তারা শিক্ষা নেয়নি, নেইমার ফেরার পরেই তারা আবার নেইমারের উপর ভর করেই খেলা শুরু করেছে, এবং 2022 বিশ্বকাপে আমরা দেখেছি যে ফলটা ভালো হয়নি, কারণ হচ্ছে নেইমারের উপর অতি নির্ভরশীল হয়ে যাওয়ার ফলে দলের অন্যরা তাদের ভূমিকাটা বুঝতে পারেন না, তারা চিন্তাই করতে পারেন না যে নেইমার না থাকলে আমরা কী করব, যেটা এবারে কোপা আমেরিকায় কিন্তু বোঝা গেছে। যেই ম্যাচে ভিনিসিয়াস ভালো করেছেন সেই ম্যাচে একটা বড় ব্যবধানে জয় পেয়েছে, কিন্তু প্রতিপক্ষ কিন্তু দুর্বল ছিল, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল কিন্তু গোলই বের করতে পারেনি। তো এটা আসলে দেখাচ্ছে যে, আর এই দল নির্বাচনে একটু সমস্যা ছিল, কারণ হচ্ছে দল নির্বাচন খেলার সংকট, এটাও একটা ব্যাপার আছে। যখন নেইমার 2019-এর কথা বলছি, সেখানে কুতিনিওর মতো একজন প্লেয়ার ছিলেন, অর্থাৎ কোনো দল যদি নেইমার না থাকে সেই কুতিনিওকে চাইবে, মানে অন্তত সেই কুতিনিওকে চাইবে। সেই দলের রিচার্লিসন ছিলেন যিনি এবার ইনজুর্ড ছিলেন, এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদের একজন স্ট্রাইকার ছিলেন ফিরমিনো, যিনি বল পায়ে দুর্দান্ত এবং অসাধারণ একজন মানে বল মেকিং, অন্যদেরকে দিয়ে খেলানোই দুর্দান্ত ছিলেন। এই দলে সে ধরনের স্ট্রাইক নেই, এবং সেই দলে কাসিমিরো ছিলেন,
থিয়াগো সিলভা ছিলেন। কাসিমিরো এখন ফর্মে নেই, তাকে না নেওয়া কেউ প্রশ্ন তুলতে পারে না, কিন্তু থিয়াগো সিলভাকে নেওয়া যাচ্ছে না, তিনি অবসরে চলে গেছেন। কিন্তু এই দুজন ছিলেন নেতা, ব্রাজিল দলে কোনো নেতা নেই। এই ব্রাজিল দলে ক্যাপ্টেন্সি করছেন দানিলো কখনো ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার সিটির মতো খেলেছেন, কিন্তু কেউ বলতে পারবেন না তিনি খুব একটা ভালো ফর্মে কখনো খেলেছেন। এমন একটা প্লেয়ারের কাছে অধিনায়ক তো যাওয়া মানে হচ্ছে ব্রাজিল দলে আসলে নেতা নেই। তো কাসিমিরোর মতো একজন প্লেয়ার থাকলে যেটা হতো, এই সমস্যাটা হতো না। তো নেতৃত্ব নেই, বল যোগান দেওয়ার মতো ক্ষমতা নেই। ব্রাজিল হচ্ছে এত বেশি উইঙ্গার সৃষ্টি করছে, ব্রাজিল এখন 10-12 জনের বেশি উইঙ্গার আছে, কিন্তু উইঙ্গার দিয়ে তো ম্যাচ জেতা সবসময় যায় না। আপনার বল নিয়ন্ত্রণ করতে হবে, খেলা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আর্জেন্টিনা দলে হচ্ছে এনজো আছে, ম্যাকেলিস্টার আছে, অর্থাৎ মাঝমাঠে খেলোয়াড় আছে, কিন্তু ব্রাজিলের মাঝমাঠে যারা খেলোয়াড় তারা হচ্ছে বক্স টু বক্স। এই বক্স টু বক্স খেলোয়াড় দিয়ে আপনি খেলা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর এই খেলা নিয়ন্ত্রণ যদি করতে না পারেন, নেইমার না থাকলে আপনাকে বিপদে পড়তেই হবে। আর এই কারণেই ব্রাজিলে এই সমস্যা হচ্ছে বলে ধারণা। ব্রাজিলে যে সমস্যার কথা বললেন, ব্রাজিল সেই সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠুক, আবারও ফুটবল বিশ্বে তারা তাদের যে হারানো ঐতিহ্য আসে সেটা ফিরে নিয়ে আসুক, আমরা সেদিনের প্রত্যাশায় থাকি। তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।